একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন হয়? আমি আপনাকে প্রশ্ন করতেছি, কত টাকার প্রয়োজন হয়? কত টাকা হলে যে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নাই? ইদানিংকালে কিন্তু এই ক্যামেল রেসে বাংলাদেশিরা এই উটদেরকে পরিচর্যাকারী হিসেবে পরিচিত হয়েছেন। আল শাহনিয়া শহরটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। মধ্যপ্রাচ্যের মধ্যে এটি অন্যতম এক অঞ্চল, যার চারদিকে শুধু বালি আর বালি, মরুভূমি, খোলা প্রান্তর এবং কিছু গ্রামীণ এলাকা। মাত্র এক যুগ আগে এখানেই তৈরি হয়েছে এক শহর, অথচ রাজধানী দোহা থেকে এই এলাকাটি মাত্র ২০ কিলোমিটার দূরে। ৩,৩০০ বর্গ কিলোমিটার আল শাহনিয়ায় মানুষ আছে মাত্র ২ লাখের মতো, এর মধ্যে বাংলাদেশি প্রায় ১ লাখ। এই মরু এলাকাটি এ কারণে ইউনিক যে একে বলা হয় উটের সাম্রাজ্য, মানে হাজার হাজার উটের বাণিজ্যিক কারবার এখানে। কারণ মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রসিদ্ধ উট দৌড়ের মাঠগুলো শাহনিয়ায়, আর তার পুরোটা জুড়ে রমরমা বাণিজ্য বাংলাদেশিদের। সেখানেই খুব পরিচিত মুখ এই রফিকুল আলম চৌধুরী, মানবিক এক প্রবাসীর প্রতিকৃতি তিনি। কাতারের রাজধানী শহর থেকে দুখান রোডই এসে মিশেছে শাহনিয়ায়। বহুতল ভবন খুব একটা নেই, একতলা পুরনো ধাঁচের বেশ কিছু বাড়ি আছে আর কিছু দোকান। এক জায়গায় ঠাসাঠাসি, তাতেই থাকেন বাংলাদেশিরা। এই যে রাস্তাগুলোতে দেখছেন কেমন ভিড়, তার প্রায় সবাই বাংলাদেশি। বেশিরভাগই কাজ করেন এখানকার ক্যামেল রেস ফিল্ড বা উট দৌড়ের ট্র্যাকে। প্রতি বছর ২ বার যে উটের রেস হয়, তার জন্য সারা বছর ধরে এখানে উটদের তৈরি করেন এই বাংলাদেশিরা। উটদের খাওয়ানো, শেখানো, চিকিৎসা, স্বাস্থ্যবান করে গড়ে তোলার কাজটি করেন এই বাংলাদেশিরা। এক একটা উট তারপরেই হয়ে ওঠে রেসের উপযোগী। এই শাহনিয়াতেই প্রায় ৩ যুগ আগে এসেছিলেন হাটহাজারীর রফিকুল আলম চৌধুরী। তার বাড়ি হাদুরখিলে। তখন এসেছিলেন জীবিকার সন্ধানে, সাধারণ এক শ্রমিক। সারাদিন কঠিন কষ্টের কাজ, বেতন যা পেতেন তা দিয়ে কোনো মতে তার চলত। তার কাজ ছিল মরুভূমিতে। যারা আরবের দেশগুলোতে থাকেন তারা জানেন এখানে মরুভূমিতে গরমকাল হলো অভিশপ্ত সময়। উটও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় সেই গরমে। তো এই পরিস্থিতিতেও মরুভূমিতে কাজ করতে হয়েছে রফিকুল আলমকে। তিনি সেসব দিনের কথা এখনো ভোলেননি। আচ্ছা, ক্যামেল রেসিংটা কি একটু উৎসবের ফেস্টিভ্যালের মতো? হ্যাঁ, ফেস্টিভ্যাল আর কি। এটা মিলিয়ন মিলিয়ন, আপনার মিলিয়ন না, মিলিয়ন বললে ভুল হবে, এগুলো বিলিয়ন বিলিয়ন রিয়ালের কাজ কাম। প্রবাসে কেন আসছে সেটা তো মোটামুটি সবাই সবাই জানে বা জানার। তারপর আসলাম আসার পরে আপনার 1997 লাস্টে দিকে আসছিলাম এই কাতারে। তো এরপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই, অনেক মেহনতের মাধ্যমে দিন অতিক্রম করেছি প্রবাস জীবন। মানে একজন সাধারণ ওয়ার্কার হিসেবে তো আপনি কাজ শুরু করছিলেন, তাই না? একজন কর্মী হিসেবে, লেবার হিসেবে। একদম লেবার। একদম। সেখান থেকে আজকে একটা ব্যবসার জায়গায় আসছেন। আলহামদুলিল্লাহ। তারপরে ধরেন ফার্ম, তারপর ব্যবসা বাণিজ্য, আমার ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকান। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন গুছাচ্ছি নিজেকে চলে যাওয়ার জন্য, আর পারতেছি না। কিন্তু মাত্র কয়েক বছরের পরিশ্রমেই রফিকুল চৌধুরী তার দিন বদলে ফেলেছেন প্রবাসে। চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। আগে নিজে কাজ করতেন, ব্যবসা শুরুর পর তা কেবল তদারকিতে থেকে যায়। মোট কথা ঠিকাদারি করতেন তিনি।
স্থানীয় কাতারিদের বাড়ি, মাজরা, মজলিস তৈরির কাজ করেন। এই যে এখন শাহানিয়ার যে অংশটি আপনারা দেখছেন, বহু শ্রমিক এ পাড়ায় থাকছেন, তাদের অনেকেই রফিক চৌধুরীর পুরনো বন্ধু, এখন অনেকেই তার ফার্মে কাজ করছেন। আর নিজের ল্যান্ড ক্রুজার গাড়ি রফিকুল আলমের, থাকার বাড়িও পরিবার নিয়ে থাকেন। কয়েকশো মানুষ তার প্রতিষ্ঠানে কাজ করে। আর সবচেয়ে আনন্দের সাথে বলার মতো জিনিস হলো, রফিক চৌধুরী ব্যবসা করে এত টাকা আয় করে শুধু নিজে ধনী হননি, তিনি বহু মানুষের জন্য মানবিক সহায়তা দিয়েছেন, এমনকি তার নিজের গ্রাম এলাকার জন্য সামাজিক বহু কাজ করেছেন। একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন হয়? আমি আপনাকে প্রশ্ন করতেছি, কত টাকার প্রয়োজন হয়? কত টাকা হলে যে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নাই? হ্যাঁ, এটা জীবনেও কেউ কোনোদিন বলবে না, আমি যতটুকু বুঝি। ঠিক আছে, তাইলে আমি যে একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমারও তো কিছু করণীয় আছে, তাই না? যদি আমরা আমাদের ইসলাম ধর্মকে অনুসরণ করি ধার্মিক হিসাবে, আমি আমার সর্বশেষ নবীর উম্মত হিসাবে আমারও তো কিছু করণীয় আছে। আমার ভাইয়ের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার তদুপরি আমার সাধারণ যারা আপনার গরিব মেহনতি এলাকাবাসী আছে ওদের জন্য। আমার তো এটা নৈতিক দায়িত্ব। যখন আমার ছিল না তখন তো আমাকে অনেকে সাহায্য করছে না? অবশ্যই করছে, এটা তো মিথ্যা না। আমার এলাকার বন্ধু বান্ধবরা, বাতৃত্বরা, আত্মীয় স্বজনরা সবাই করছে। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ যখন আমাকে একটা অবস্থানে নিয়ে আসছে, আমি মনে করছি আমার এখন নৈতিক দায়িত্ব কিছু একটা করা। তা আমি যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি এলাকার জন্য কিছু করার জন্য, দেশের জন্য কিছু করতে পারি মতো। আলহামদুলিল্লাহ সেই সুবাদে। মানে কি কি ধরনের কাজ করছেন আপনি এলাকায়, আপনার নিজের গ্রাম এলাকায় একটু বলবেন? সামাজিক কর্মকাণ্ড আপনারা কি করছেন? আপনারা, আমি শুনছি যে অনেকে দরিদ্র মানুষ ঘর করে দিচ্ছে, কারো বিয়ে, এই কাজগুলো যদি বলে রাখি। এগুলো আমি বলতে পারবো না, কারণ এগুলো আমি পছন্দ করি না এগুলো প্রকাশ করা। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করি, এবং ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি তো করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি এটাও শুনছি যে আপনি আপনার এই পরিশ্রমী অর্থ দিয়ে আপনার ভাইকে ব্যারিস্টারি পড়িয়েছেন, এটা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই এখন ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, বর্তমানে আপনার ঢাকা সুপ্রিম কোর্টে আছে। আলহামদুলিল্লাহ, সে ভালো অবস্থানে আছে। এটাও তো একটা তৃপ্তি আপনার। অবশ্যই তৃপ্তি, শুধু তৃপ্তি না, এটা অনেক বড় তৃপ্তি। এটা আমার অনেক বড় পাওয়ার, আপনার গর্বের বিষয়, আমার গৌরবের বিষয়। আমি এটা নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ। কিন্তু ফলাও করে নিজের এসব কাজ কাউকে বলতে বা জানাতে চান না রফিক। তার একটাই কথা, এটা তার দায়িত্ব, এটা তাকে করতেই হবে। আর কথায় কথায় আলহামদুলিল্লাহ এটা বলা যেন তার স্বভাব হয়ে গেছে এখন। আপনারা পৃথিবীর নানা প্রান্তে বসে আজকে যারা এই গল্প শুনছেন, তাদের কাছে কিন্তু আমাদের এই রফিক ভাই একটি উদাহরণ। তিনি হয়তো সব কিছু বললেন না বা বলতে চাইলেন না, কারণ তিনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতেই পছন্দ করেন। এবং তিনি এই কথাই বলছিলেন যে প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ববোধ আছে, যে তিনি যদি পরিবারের একজন কর্মী হন, তাহলে সেই পরিবারের জন্য যেরকম রেসপন্সিবিলিটি আছে, সেরকম একজন গ্রামের জন্যও তার রেসপন্সিবিলিটি আছে, অর্থাৎ তাকে কিছু করতে হবে। তিনি যা আয় করছেন সেই আয়ের একটা অংশ ওই গ্রামে কিংবা মানুষের কল্যাণে দিতে হবে। এই যে এখন রফিক ভাই মাথা ঝাঁকাচ্ছেন, মানে এখন তিনি স্বীকার করতেছেন, আগে কিন্তু এটা স্বীকার করেননি। তিনি কিন্তু এই কাজগুলো করছেন, এবং আমাদের এটা একটা উদাহরণ বলতে পারি আমরা, যে তিনি হয়তো কোটিপতি নন, তিনি হয়তো অনেক টাকা পয়সার মালিক নন, একজন মধ্যম মানের ব্যবসায়ী যিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কিন্তু তিনি তার এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তারা বিপদে পড়লে তাদেরকে সাহায্য করেন, অনেক কন্যা দায়গ্রস্ত পিতাকে গোপনে সহযোগিতা করেন, অনেক হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দান অনুদান দেন। রমজান মাসে বিভিন্ন এলাকা মজলিসে তার অর্থে ইফতারির আয়োজন করা হয়, কিংবা আরও অনেক মানুষকে তিনি উৎসাহিত করেন। এই সব কথা বলার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমি অনেক টাকা রোজগার করলাম, সেই টাকাটা আমি উপভোগ করতে পারলাম না। আমরা বা আমাদের এই রফিক ভাই কিন্তু সেই টাকাটা উপভোগ করছেন মানুষের মাঝে খরচ করে, কিংবা অন্যের আনন্দ নিজের চোখে দেখে।
তো এই যে দুনিয়ার গল্পে আমরা যে কথাগুলো বলি, এটা অনেক মানুষকে অনুপ্রাণিত করার জন্য, যাতে একজনকে দেখে আরও অনেক মানুষ সেটা শেখে কিংবা করার চেষ্টা করে। শাহনিয়ার যে প্রান্তরটি আপনারা এখন দেখছেন, তাতে প্রতিদিন সকাল বিকাল হাজারো উটকে প্রশিক্ষণ দেয়া হয় রেসের জন্য। আগে উট দৌড়াতো মানুষ, তাতে দুর্ঘটনা আর প্রাণহানির আশঙ্কা থাকায় এখন প্রশিক্ষণ দিয়ে রেসের সময় রোবট দিয়ে দাবড়ানো হয় উটকে। তাই মানুষের দুর্ঘটনা পড়ার ঝুঁকি অনেক কমে গেছে। কিন্তু এই মাঠে উটকে বসে রাখাও কম কথা নয়। সেই কাজটি দারুণভাবে রপ্ত করেছেন বাংলাদেশিরা, তাই তাদের প্রসিদ্ধিও বেড়েছে। বাংলাদেশিদের মতো এখানে পাকিস্তানি, তারপরে ইয়েমেনি সহ নানা দেশের মানুষেরা কাজ করছে এবং তারা এই ধরনের উটকে পোষ মানাচ্ছেন, খেলা শেখাচ্ছেন এবং নানা ধরনের কসরত শেখাচ্ছেন, এবং সেইটি শেখানোর কারণেই কিন্তু এই সকল উট দক্ষ হয়ে উঠছে এবং একই সাথে কিন্তু এখানে তারা সেই উটগুলোকে খেলার মতো করে উপযোগী করছেন, তারপরে তাদেরকে কৌশল শেখাচ্ছেন, তাদেরকে শক্তিশালী একটি মানে খেলোয়াড় হিসেবে তৈরি করছেন। আমরা পৃথিবীর নানা প্রান্তে যে বাংলাদেশিদের নানা পেশার সাথে পরিচিত হই, তাদের নানা পেশা দেখি, তাদের নানা পেশার গল্প শুনি, কিন্তু এই ক্যামেল রেসে বাংলাদেশিরা একসময় খুবই পরিচিত ছিলেন এবং তাদের নানা রকমের কথা ছিল তাদেরকে নিয়ে। ইদানিংকালে কিন্তু এই ক্যামেল রেসে বাংলাদেশিরা এই উটদেরকে পরিচর্যাকারী হিসেবে পরিচিত হয়েছেন। একজন সাধারণ লেবার থেকে এই মরু অঞ্চলে রফিকুল আলমের সবার প্রিয় ভাই হয়ে ওঠার গল্পটি আজ এই কারণেই করলাম যে তিনি আমাদের প্রবাসীদের জন্য একটা উদাহরণ। এই যে দোহা থেকে আমাদের আসার খবর পেয়ে তিনি তার জানাশোনা অনেককেই আজ ঘরে দাওয়াত করেছেন। দূরের বিখ্যাত এক রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন খ্যাপসা, মানে আরবীয় এক ধরনের বিখ্যাত খাবার। তার সাথে বসে খাওয়া, গল্প করা দারুণ প্রিয় এখানে থাকা প্রবাসীদের কাছে। আর এই আসরে বসেই জানলাম রফিকুল আলম এলাকার মানুষের জন্য শুধু নয়, এই শ্রমিকের চাকরি করেই তার ভাইকে ব্যারিস্টার বানিয়েছেন, পরিবারকে শক্ত এক ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। আমরা প্রবাসে থাকা ধনাঢ্য ব্যবসায়ী, প্রভাবশালীদের নানা সংবাদ জানি। তারা নিজেরা ধনী হন, গাড়ি বাড়ি করেন, এলাকায় দ্বিতল, তিনতলা কিংবা তার চেয়েও উঁচু ভবন বা বাড়ি করেন। কিন্তু একজন সাধারণ মানুষও আড়ালে আবডালে অসাধারণ মনস্তাত্ত্বিকভাবে ধনী হওয়ার যে গল্পটি, তা অনেকেই জানেন না, জানা হয় না। চট্টগ্রামের এই রফিকুল আলম চৌধুরী সেই প্রতিচ্ছবি হয়ে রইলেন আমাদের সামনে আজ। স্যালুট রফিক ভাই, আপনাকে।